নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে অসমঞ্জ মুখোপাধ্যায়ের লেখা গুরুচরণের মুক্তি। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। গুরুচরণের মুখের দিকে চাহিয়া বিধাতা পুরুষ আজ পর্যন্ত ৩ বার হাসিয়াছিলেন। একমাত্র সংসারের বন্ধন কন্যা হিরণবালার বিবাহ দিয়া যখন গুরুচরণ নিজেকে সর্ববিষয় মুক্ত মনে করিয়া কাশীবাস করিবার সংকল্প করিয়াছিল, তখন একবার। তাহার পর বৎসর ২-৩ পরে তাহার কাশী যাত্রার দিন ২ পূর্বে হঠাৎ যেদিন হিরণবালা তাহার ৬ মাসের শিশুপুত্রকে কোলে করিয়া বিধবার বেশে এ বাড়ি ফিরিয়া আসিল এবং তাহার বাঁধা পোঁটলা পুঁটলি খুলিয়া ফেলিয়া তাহার তীর্থের পথ রুদ্ধ করিয়া আসিয়া দাঁড়াইল, তখন একবার। পরিশেষে যেদিন ১.৫ বৎসরের দাশুকে হিরণ নিজের কোল হইতে তাহার কোলের উপর চাপাইয়া দিয়া বিধবার বিড়ম্বিত জীবনের দুঃখ হইতে নিষ্কৃতি লাভ করিল, সেই আর একবার। বিড়ম্বনার যে বিষ হিরণের গলা পর্যন্ত ফেনাইয়া উঠিয়াছিল, একান্ত মনে নিজের অন্তর্যামীকে ডাকিয়া ডাকিয়া হিরণ তো তাহার হাত হইতে নিষ্কৃতি লাভ করিল, কিন্তু দৌহিত্রটিকে বুকে চাপিয়া সেই বিষের ক্রিয়া ভোগ করিতে রহিল শুধু গুরুচরণ। আর তাহারই একটু পূর্বাপরের কথা আজ উত্থাপন করিতে গিয়া এই ক্ষুদ্র প্রসঙ্গের সৃষ্টি। গ্রামের জমিদার রতিকান্ত বসু, কিন্তু জমিদার হওয়া তাহার যে কিছুতেই মানায় না, এ কথা ভূভারতে সকলে স্বীকার না করিলেও অনেকেই করিয়া থাকে। কারণ তাহার ন্যায় আছে, নিষ্ঠা আছে, তপ আছে, জপ আছে, দয়া আছে, ধর্ম আছে। তিনি নিরহংকার, দুঃখীর দুঃখ বোঝেন, মানির মান রাখেন এবং দুর্বৎসরের দিনে যখন দরিদ্র প্রজার পেটে অন্ন চালে খড় থাকে না, তখন তাহাদের চোখের কোণের একটুখানি জল দেখিয়াই বাকি খাজনা রেহাই করিয়া বসেন। অথচ এমনি করিয়াই তাহার জমিদারি চিরকাল বজায় থাকিয়া আসিয়াছে। কোনোদিন লাটের কিস্তির জন্য ভাবিতে হয় নাই, বা চিরকালের দোল দুর্গোৎসব কখনো বন্ধ যায় নাই। কিন্তু ভাবি জমিদার যিনি, তাহার এ সমস্ত পৈতৃক নির্বুদ্ধিতার লেশও ছিল না। নরেশচন্দ্রই রতিকান্তের একমাত্র বংশধর। তাহার নিভৃত পৃথক বৈঠকখানা ঘর সদা সর্বদা ইয়ারবক্সী, পাত্রমিত্র, সভাসদ পারিষদগণে পরিবৃত থাকিয়া তীর্থে পরিণত হইয়া উঠিয়াছিল। সেখানে নোভেল পড়িয়া নায়িকা চরিত্রের দিগ্বিশেষের আলোচনা হয়, কাব্যের রস ছড়াছড়ি হয়, সঙ্গীতবিদ্যার চর্চা হয়, বাদ্যও বাজে, তাসপাশা পড়ে, চা চলে, চুরুট পড়ে এবং সন্ধ্যার পর আরও ওই ধরনের কত কি হয়। ঠিক এমনই সময়ে যখন হিরণবালা 18 বৎসর বয়সে বিধবা হইয়া পিতৃগৃহে ফিরিয়া আসিল, তখন এহেন মহাতীর্থে তাহার বয়স ও রূপ লইয়া প্রথম দিনগত একটু একটু চাপা আলোচনা চলিল এবং কয়েকদিন পরেই এই চাপা আলোচনা আর চাপা না থাকিয়া ভিন্ন মূর্তি ধারণ করিল। হিরণ খুব সুন্দরী না হইলেও কুৎসিতা ছিল না। পূর্ণ যৌবনের মাধুরী তাহার নিটোল দেহের সর্বাঙ্গে বিকশিত হইয়া উঠিয়াছিল। শীতের প্রাতঃকাল প্রাঙ্গণ রৌদ্রে ভরিয়া গিয়াছিল। সেই রৌদ্রে পিঠ দিয়া বসিয়া হিরণ মানপাতার উপর বড়ি দিতেছিল। দাশুকে বুকে করিয়া গুরুচরণ দাওয়ার উপর পায়চারি করিতে করিতে তাহার সহিত নানা প্রকারের আলাপ করিতেছিল, আর মাতামহর কোলে থাকিয়া দাশু তাহার আলাপের উত্তরে অনবরত লাল ফেলিতেছিল এবং 2 হাতে সেই লাল মাখিয়া তাহার বুকের চুল থাবড়াইয়া থাবড়াইয়া ভিজাইতেছিল। গাঙ্গুলি মশাই বাড়ি আছেন নাকি বলিয়া মর্নিং ওয়াকের ফেরত নরেশচন্দ্র ছড়ি ঘুরাইতে ঘুরাইতে দরজা ঠেলিয়া একেবারে উঠানের মাঝখানে আসিয়া দাঁড়াইয়া যেন থতমত খাইয়াই কহিল, কিরে হিরণ, কবে এলি তুই?
হিরণ ডালমাখা হাতেই মাথার কাপড়টা টানিয়া দিল। গুরুচরণ ব্যস্ত হইয়া জমিদার পুত্রকে সাদর অভ্যর্থনা করিয়া কহিল, দুর্ভাগ্যের কথা সকলই তো শুনেছ ভায়া, ইত্যাদি ইত্যাদি। তাহার পর নরেশচন্দ্র যে কারণে প্রাতঃকালেই তাহার কাছে আসিয়াছে, অর্থাৎ গ্রামে সুপানীয়ের একটা ব্যবস্থার জন্য, তাহার উল্লেখ করিল এবং সে বিষয়ে গুরুচরণের সঙ্গে অনেক পরামর্শ আলোচনা হইল। আলোচনা সেই দিনেই শেষ হইল না। এই লইয়া নরেশ প্রায়ই আসা যাওয়া করিতে লাগিল। এই জিনিসটা কিন্তু প্রথম হইতেই হিরণের মোটেই ভালো লাগিতেছিল না। একটা অজ্ঞাত আশঙ্কা ভিতরে ভিতরে তাহার জমা হইয়া উঠিতেছিল। ইহারই দিন কয়েক পরে একদিন হিরণ তুলসীতলায় সন্ধ্যার দীপ রাখিয়া গলায় আঁচল দিয়া প্রণাম করিয়া উঠিয়া দাঁড়াইতেই ওপাড়ার গয়লাদের পঞ্চা আসিয়া অতি সন্তর্পণে তাহার হাতে এক টুকরা কাগজ দিয়া ছুটিয়া পলাইয়া গেল। সেইখানেই তুলসীতলার প্রদীপের ক্ষীণ আলোতে হিরণ কাগজখানি খুলিয়া পড়িল। একটি কবিতা, নিচে নরেশের নাম। বুকটা ছ্যাঁত করিয়া উঠিয়া সঙ্গে সঙ্গে তাহার সর্বদেহে কাঁটা দিয়া উঠিল। সেই হইতে সুপানীয়ের ব্যবস্থার জন্য নরেশ যতদিন এ বাটিতে আসিয়াছে, একটি দিনও আর হিরণ তাহার সম্মুখে বাহির হয় নাই। নরেশের সাড়া যেন তাহার বুকের হাড়গুলিকে সজোরে নাড়া দিয়া দিত এবং সঙ্গে সঙ্গেই সে খিড়কির দরজা দিয়া বাহির হইয়া তেলিদের বাড়ি গিয়া বসিত। এমনভাবে কিন্তু বেশি দিন আর যাইল না। একদিন অপরাহ্নে নরেশ সদর দরজায় সাড়া দিয়া তাড়াতাড়ি খিড়কির পথে ঘুরিয়া আসিতেই হিরণ একেবারে তাহার সম্মুখে পড়িয়া গেল। একখানা ভাঁজ করা পত্র তাহার হাতে গুঁজিয়া দিয়া নরেশ বলিল, দয়া করে একবার পড়তে তো আর কোনো দোষ নেই, তোমার খোকার দিব্যি হিরণ, যদি না পড়ো। বলিয়াই যে পথে আসিয়াছিল সেই পথে চকিতে ফিরিয়া গেল। হিরণের দেহ থরথর করিয়া কাঁপিয়া অবসন্ন হইয়া আসিল, মাথা ঘুরিতে লাগিল, পায়ের নিচের মাটি যেন ভূগর্ভে বসিয়া যাইতে লাগিল। সমস্ত শক্তি দিয়া সে কোনো মতে নিজেকে সামলাইয়া লইয়া দাওয়ার উপর আসিয়া শুইয়া পড়িয়া মূর্ছার হাত হইতে কোনো মতে নিজেকে রক্ষা করিল। সেই দিন গুরুচরণের কাছে নরেশের সুপানীয়ের ব্যবস্থা সুস্পষ্ট হইয়া প্রকাশ হইয়া পড়িল। গুরুচরণ সেদিনকার সেই কবিতাটি ও পত্রখানি সঙ্গে করিয়া তখনই রতিকান্তের উদ্দেশ্যে বাহির হইল এবং নরেশের সম্বন্ধে সকল কথাই তাহাকে জানাইল। সেই রাত্রিতে রতিকান্ত নরেশকে নিভৃতে ডাকাইয়া তাহার প্রতি কি শাস্তির বিধান করিয়াছিলেন, তাহা রতিকান্ত ও নরেশ ভিন্ন অপর কেহ জানিতে পারিল না। কিন্তু পরদিন প্রভাতে যখন রতিকান্ত গুরুচরণকে ডাকাইয়া আনিয়া তাহার পদপ্রান্তে পুত্রকে কান ধরিয়া নাকে খত দেওয়াইলেন, তখন নরেশের মুখ ঘৃণায়, লজ্জায়, রাগে, অভিমানে, অপমানে ভীষণ হইয়া উঠিয়াছিল এবং সে নিজের বৈঠকখানা ঘরে ফিরিয়া আসিয়া গুরুচরণের উদ্দেশ্যে বন্ধুদের সম্মুখে বলিল, আমার নাম যদি নরেশ হয় তো এর শোধ আমি একদিন ভালো করেই নেব। অনেক দিন কাটিয়া গিয়াছে, প্রায় 3 বৎসর। হিরণ নরাধম নরেশচন্দ্রের পাপ দৃষ্টি এড়াইয়া ইহজগৎ ছাড়িয়া চলিয়া গিয়াছে। রতিকান্ত বসুও 2 বৎসর হইল গত হইয়াছেন। তাহার সাজানো গোছানো পুণ্যের মন্দিরে এখন নরেশচন্দ্রের কাফিখানা প্রতিষ্ঠিত হইয়াছে। দাসও এখন বছর 4 হইয়াছে। সে এখন অনর্গল কথা কহিয়া যাইতে পারে। দাদা মহাশয়ের সহিত তাহার এখন অনেক কথাই হয়। কখনো তিনি হন শ্রোতা, ইনি হন বক্তা, কখনো ইনি হন শ্রোতা, তিনি হন বক্তা। মোটের উপর এই প্রবীণ সাথীটি গুরুচরণের সর্বকর্মে সহায় হইয়া উঠিয়াছিল। 2 জনের মধ্যে তাহাদের এইরূপ আলাপ হইত। হয়তো গুরুচরণ জিজ্ঞাসা করিত, ভাইধন? কি ভাইধন? নড়ে বেটা জমিগুলো সব একে একে জোর করে খাস করে নিতে লাগলো, কি করা যায় বল দেখি। কি করা যায় তুমি বলো না। বলা বলি আর কি,
মকদ্দমা তো জুড়েই দিয়েছি, দেখা যাক কি হয়। ব্যাটা রেগে ঘর না জ্বালিয়ে দেয়, আমার শুধু তাই ভাবনা। ভাইধন, আমি আর একটু বড় হলে তাকে খুব মারবো, কেমন ভাইধন? হ্যাঁ ভাই, মেরো। মকদ্দমায় কি হবে বলো দেখি ভাইধন? কি হবে বলবো? মকরদানার মকরদানা হবে। আমি মকরদানা দেখেছি, রাঙা রাঙা। ভাইধন, আমার রাঙা কাপড়। এইবার হাতে পয়সা হলেই আগে তোমার রাঙা কাপড় কিনে দেব ভাই। আর খড়তাল? খড়তালও কিনে দেব। ভাইধন। কি ভাইধন? রেনুর বাবা এসেছে, তার জন্যে ইঞ্জিন গাড়ি এনেছে, খাবার এনেছে। আমার বাবা কবে আসবে? বলেছিলে পুজোর সময় আসবে। কই এলো? একখানা চিঠি লিখে দাও না, ওই রকম একখানা ইঞ্জিন গাড়ি আনতে আমার জন্য। কবে বাবা আসবে বলো না? এই আসবে ভাই একদিন, তুমি আগে বড় হও। বড় তো হয়েছি, আরও কত বড় হব। তুমি খালি বলো আসবে, কই আসে না তো। তারপর একটু চুপ করিয়া থাকিয়া হয়তো জিজ্ঞাসা করিত, ভাইধন, মাও আসবে হাসপাতাল থেকে? হ্যাঁ তাই, সব আসবে। তারপর গুরুচরণ পিছন ফিরিয়া চোখ মুছিয়া বলিত, ভাইধন, তোমার নারকোল সন্দেশ রয়েছে, খাবে না? খাবার কথায় হয়তো বালক তখনকার মতো এসব কথা ভুলিয়া যাইত, তবুও পাড়ার অন্য ছেলে মেয়েদের মা বাপকে দেখিয়া মধ্যে মধ্যে তাহার শিশু হৃদয়ে কিসের যেন একটা অভাব বাজিয়া উঠিত। আর অমনি সে তাহার ভাইধনের কাছে ছুটি আসিয়া তাহার নিজের মা বাবার সন্ধান লইত, আর গুরুচরণকে এমনি করিয়াই তাহার জবাবদিহি করিতে হইত। কোনোদিন বা পাড়ার কোনো ছেলেদের বাড়ি খেলা করিয়া আসিয়া মুখখানি বিমর্ষ করিয়া আসিয়া দাঁড়াইত, তাহা দেখিয়া গুরুচরণের বুক ফাটিয়া যাইত। জিজ্ঞাসা করিত, অমন করে এসে দাঁড়িয়ে রইলে কেন ভাইধন? এসো, আমার কোলে এসো। বলিয়া গুরুচরণ তাহাকে বুকে তুলিয়া লইত। হয়তো তবুও দাশু তেমনি ম্লান হইয়া থাকিত। গুরুচরণ আবার জিজ্ঞাসা করিত, কি হয়েছে ভাইধন? কেউ কিছু তোমায় বলেছে ভাই? না, কেউ কিছু বলেনি, ওই নানুর মা বলছিল। কি বলছিল ভাই? বলছিল যে আহা, একরত্তি ছেলে মাটি মরে গেল। এই কথা? তাতে কি হয়েছে? না, কিছু হয়নি। হ্যাঁ ভাইধন, মরে গেলে তারপর বুঝি হাসপাতালে যায়? তখন গুরুচরণ আর পারিত না, সে তো লোহার গুরুচরণ নয়। ঝরঝর করিয়া তাহার দু চোখ বহিয়া অশ্রু গড়াইয়া পড়িত। তাহা দেখিয়া দাশু যদি জিজ্ঞাসা করিত, ভাইধন, কাঁদো কেন? গুরুচরণ চোখ মুছিতে মুছিতে বলিত, বুকে একটু হাত বুলিয়ে দে তো ভাই, বড় যন্ত্রণা হচ্ছে রে ভাইধন। দাশু তখন তাহার ছোট্ট হাতে ভাইধনের বড় বুকটিতে হাত বুলাইয়া দিত। এমনি করিয়াই পিতৃমাতৃহীন শিশু তাহার ক্ষুদ্র হৃদয়ের সুখ দুঃখ অভাব অভিযোগের কথা গভীর নির্ভরতায় মাতামহের নিকট ব্যক্ত করিত, আর এমনি করিয়াই গুরুচরণ পাষাণ হইয়া সেই সব শুনিত। নরেশচন্দ্রের কড়া নিষেধে কেহ বড় একটা তাহার বাড়িতে ভয়ে আসিতে পাইত না। পাপিষ্ঠ তাহার যথা সর্বস্ব গ্রাস করিয়াও ক্ষান্ত হয় নাই। তাহার ধোপা নাপিত পর্যন্ত বন্ধ করিয়া দেওয়াইয়াছিল। গোপনে ছাড়া প্রকাশ্যে কাহারও তাহাকে কোনো বিষয়ে সাহায্য করিবার সাধ্য ছিল না। অসুখ বিসুখ হইলে ডাক্তারেরও সে বাটিতে প্রবেশ নিষেধ ছিল। হায়রে মানুষ, হায়রে মানুষকে মানুষের ভয়। নরেশ শয়নকক্ষে আসিয়া দেখিল তাহার শিশুপুত্রটি ঘুমাইতেছে। স্ত্রী ব্রজবালা তাহার ধারে বসিয়া ধীরে ধীরে তাহাকে বাতাস করিতেছে।
নিদ্রিত পুত্রের দিকে খানিকক্ষণ চাহিয়া নরেশ কহিল, খোকার ঘাগুলো তো বেশি সেরে উঠেছে দেখছি। ব্রজবালা বলিল, শুধু তাই নয়, ওর তারসে রোজ যে জ্বরটুকু হচ্ছিল, মা কালীর ইচ্ছে তাও আর হয় না কদিন। ডাক্তারের ওষুধটা তো তাহলে খুবই ভালো। পাখাখানি খোকার মাথার শিয়রে রাখিয়া দিতে দিতে ব্রজবালা বলিল, ছাই ভালো। তার মানে? তার মানে 1.5 মাস ধরে ডাক্তারের মলম লাগিয়ে ক্রমেই তো ঘাগুলো সব যতদূর বারবার বেড়ে উঠেছিল, জ্বরও দিন দিন বেশি হচ্ছিল। এই 7 দিন তো সেসব আমি বন্ধ করে দিয়েছি। মধুসূদন বাঁচিয়েছেন, নইলে ছেলে তো আমার একেবারে পচেই উঠেছিল। সত্যি ঘাগুলো বড় সাংঘাতিকই হয়ে উঠেছিল, কিন্তু ওষুধ বন্ধ করে আপনা হতেই এই কদিনের মধ্যে তো বেশ সেরে এসেছে। আপনা হতেই সারেনি গো মশাই। তবে সে আর শুনে কাজ নেই। না না, বলো, বাস্তবিকই বড় সুন্দর ওষুধ তো। কার ওষুধ বলো দেখি? বলাই কবরেজ? সিধু ডাক্তার? ওগো না, ওদের কারো নয়। এ একজন তেল পড়ে দিয়েছেন। 7 দিন বাড়িতে এসে ঘা দেখে তেল পড়ে দিয়ে যেতে হয়। দেখো না, 7 দিনের ভেতরেই 12 আনা ঘা শুকিয়ে এসেছে। তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু 7 দিন এসে তেল পড়ে দিয়ে গেল কে? তাকে তো কিছু বকশিস করাও দরকার। তাকে আর তোমার বকশিস করার দরকার নেই, গাঁয়েরই লোক তিনি। তা যা বকশিস ব্রাহ্মণকে করেছ তুমি, তারই জ্বালায় তিনি অস্থির। কে বলো দেখি? গাঙ্গুলি নাকি? তার একটা খুব ভালো তেল পড়া আছে বটে। সে কি আমার ছেলের জন্য এই 7 দিন ধরে রোজ আমার বাড়ি এসে তেল পড়ে দিয়ে গিয়েছে? তোমার ভয়ে কি সহজে আসতেই চান? কই, একদিনও তো তাকে আমি দেখিনি। তুমি আর বাড়ির মধ্যে থাকো কখন? আমি তাকে নুকিয়ে আনিয়েছি, তিনিও নুকিয়ে এসেছেন। নানুকে আমার বড্ডই ভালোবাসে কিনা ওই দাশুটি। নানুকে ভালোবাসে? নানু আর দাশু যে খেলার জুড়ি। নানু ভালো থাকতে যে দাশু প্রায়ই এ বাড়িতে আসতো, দুটিতে উঠোনের জামতলায় বসে খেলাধুলো করত। খালি এই মাস 2-3 আর গাঙ্গুলি মশাই তাকে আসতে দেননি। আহা, বেচারাদের কি কষ্টেই যে দিন যাচ্ছে। এক মুঠো ধানও ঘরে নেই যে নাতিটিকে শাক সেদ্ধ করে দুবেলা দুটি খাওয়াবে। জমির ভাগের ধান এবার কিছু পায়নি বুঝি? স্বামীর মুখের দিকে চাহিয়া চোখ ঘুরাইয়া ব্রজবালা কহিল, কত রকমই যে জানো তুমি। তখন সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছিল। মেঝের একধারে আসন পাতিয়া ব্রজবালা বলিল, একেবারে জল খেয়ে বাইরে যাও। নরেশ চুপ করিয়া কিছুক্ষণ সেইখানে দাঁড়াইয়া থাকিয়া ধীরে ধীরে গৃহ হইতে বাহির হইয়া গেল। ব্রজবালা বলিল, জল টল কিছু খেয়ে গেলে না? কিন্তু তাহার কথা নরেশের কর্ণে প্রবেশ করিল না। নরেশ বরাবর নিচে নামিয়া আসিয়া একজন ভৃত্যকে ডাকিয়া কহিল, বিষ্ণুবাগদিকে এখনই ডেকে নিয়ে আয়, আমি বাগানে আছি। আজ 3 দিন হইল গুরুচরণের জ্বর হইয়াছে। মনটা ভালো ছিল না, শরীরটাও দুর্বল। দাওয়ায় একখানি শতরঞ্জি বিছাইয়া গুরুচরণ শুইয়া ওপাড়ার রাধিকা ঘোষালের সহিত কথা কহিতেছিল। গাঁয়ের মধ্যে এই লোকটি কেবল কোনো নিষেধ না মানিয়া গুরুচরণের কাছে মধ্যে মধ্যে আসিয়া বসিত। গুরুচরণের সে ছিল বাল্যসঙ্গী। রাধিকা বলিল, আচ্ছা, বাঁধনে বাঁধা পড়লে গুরু, আর তোমার কিন্তু কোথাও নড়বার জোটই রইল না। আচ্ছা, ওর বাপের বাড়িতে কি আর কেউ নেই? সেইখানেই না হয় দাও না গোছিয়ে, দিয়ে চলো দুজনে বেরিয়ে পড়ি। দেখি বাবা বিশ্বনাথ পায়ে স্থান দেন কি না। তোমার বোধহয় আর যাবার মনই নেই, অ্যাঁ? গুরুচরণের মন রাধিকার কথার দিকে ছিল না। সন্ধ্যা হইয়া আসিতেছিল, দাশু খেলা করিয়া এখনো ফেরে নাই। মনটা তাহার সেই দিকেই ছিল। সুতরাং রাধিকার কথা কয়টি তাহার কানে না যাইলেও গুরুচরণ বলিল, হ্যাঁ, তা তো বটেই। তা তো বটেই কি হে, তুমি যাবে না তাহলে?
কোথায়? কাশী। কাশী যেতে হবে বই কি। কই রে, আয় ভাই। ও কি, কারে সাড়া দিলে? দাশু না? কোথায় দাশু? সাঁওতালদের ছেলেরা বাঁশি বাজাচ্ছে। দেখো গুরু, একটা বড় সুবিধে আছে হে, দিতে চাও গছিয়ে? কাকে? কাকে আবার? তোমার দাশুকে? কোথায় বলো দেখি। আছে এক জায়গা, পশ্চিমে মধুবাণী, দ্বারভাঙা। এই রকম মা বাপ খেকো ছোট ছোট ছেলেদের তারা খাইয়ে পড়িয়ে রাখে, লেখাপড়াও একটু শেখায়। তারপর বড়সড় হলে কোনো না কোনো কাজকর্মে ওরাই আবার লাগিয়ে দেয়। আমি বলি, দাও সেইখানে গতিয়ে। ও পেছুটা না কাটাতে পারলে বিশ্বনাথের চরণে আর স্থান হবে না। কি বলো, দেবে সেখানে গতিয়ে? হ্যাঁ, তা দিলেই হয়। তাই দাও, কেননা কবে হয়তো মরে টরে যাব, বুঝছো তো। বলি, দুজনের বয়সও তো বড় কম হলো না। তোমার কত হলো গুরু? কি বয়েস? এই পুরো 4 বছরের হলো আর কি। কার কথা বলছো? দাশুর তো? না, জ্বর হয়ে তোমার মাথার একেবারেই ঠিক নেই। তুমি শুয়ে থাকো, আমি উঠলুম। বলিয়া রাধিকা উঠিয়া দাঁড়াইল। গুরুচরণ বলিল, ভাই, ছোঁড়াটাকে একবার ডেকে দিয়ে যেও তো। ওই রেনুদের বাড়ি বসে খেলা করছে। কখন যে আজ খেলা করতে গেছে। রাধিকা উঠিয়া দাঁড়াইয়া কহিল, না, দাশু তো বেশিক্ষণ যায়নি, এই তো আমি আসবার পর গেল। রাধিকাচরণ চলিয়া গেল। খানিক পরেই সদর দরজা খোলার শব্দ হইল ও পাঁচিলের আড়াল হইতে একটা শব্দ হইল, খোঁত খোঁ। আর ভয় দেখাতে হবে না ভাই, এসো, সন্ধে হয়ে এলো যে। একখানি কাপড়ের ছবি হাতে দাশু আসিয়া তাহার কাছে দাঁড়াইল। গুরুচরণ তাহার দিকে চাহিয়া বলিল, তুমি বড় ভাবাও ভাইধন, তোমাকে দেখছি রাধিকার ওই মধুবাণীতেই পাঠিয়ে দিতে হবে। কোথায় পাঠিয়ে দেবে আমাকে? মধুবাণী। মধুবাণী? সে কোথায় ভাইধন? কেন পাঠিয়ে দেবে? কেন দেব? আরে ভাই, পেছোটার না কাটাতে পারলে কাশিবাস আর কি করে হবে? কিন্তু তোমাকে থাকতে হবে আমার কাছে, আমি একলাটি থাকতে পারবো না। তাহার পর হাতের ছবিখানি দেখাইয়া বলিল, দেখো কেমন ছবি। বেশ ছবি। কোথায় পেলে ভাই? রেনুর বাবা দিলে, কাপড়ে লাগানো ছিল, খুলে দিলে। বাহ, খাসা ছবি, রেখে দাও ভাই। এই রকম তোমার একটি বউ হবে, কেমন? না, এরকম নয়, রেনুর মতো। আচ্ছা ভাই, তাই হবে, রেনুর মতোই হবে। আর রেনুর মতো আমার রাঙা কাপড়? তাও হবে, বলিছি তো ভাই, কিনে দেব। না, এক্ষুনি দিতে হবে, দাও। আজ আর কি করে হয় ভাই, সন্ধে হয়ে এলো যে, কাল ঠিক কিনে দেব। আজ আর উঠতে পারছি নে যে ভাইধন। না, আজ দিতেই হবে, এক্ষুনি দাও। রাঙা কাপড়ের জন্য দাশু সেদিন বড়ই পীড়াপিড়ি করিতে লাগিল। গুরুচরণ কিছুতেই আর তাহাকে শান্ত করিতে না পারিয়া সেই সন্ধ্যার অন্ধকারেই জ্বর গায়ে তাহাকে কোলে করিয়া হাঁপাইতে হাঁপাইতে ওপাড়ার দত্তদের দোকানে কাপড় কিনিতে বাহির হইল। নরেশচন্দ্রের বাগানের বৈঠকখানা ঘরের পাশ দিয়াই দত্তদের দোকানে যাইবার পথ। কাপড় কিনিয়া ফিরিবার সময় গুরুচরণ শুনিল নরেশ বিষ্ণু বাগদিকে বকাবকি করিতেছে। তারপর যখন সেই বকাবকির মধ্যে নিজের নামের উল্লেখ শুনিতে পাইল, তখন গুরুচরণ সব কথাটা না শুনিয়া যাইতে পারিল না। বৈঠকখানা ঘরের পাশেই একটা প্রকাণ্ড তেঁতুল গাছ ছিল। তাহারই অন্তরালে দাঁড়াইয়া গুরুচরণ শুনিতে লাগিল। নরেশ বলিতেছে, বেটা ছোট লোক মুখ্যু, তোর একটু আক্কেল নেই? বিষ্ণু বাগদি বলিল, কিছুই তো করিনি বাবুমশাই,
কি অপরাধ? গর্জাইয়া উঠিয়া নরেশ বলিল, কি অপরাধ? কিছুই জানিস না তুই? গাঙ্গুলি মশাইয়ের ভাগের ধান এবার দিসনি কেন রে হারামজাদা? মনে করেছ গাঁয়ের মাথা নেই? অরাজক রাজিত্তি? হুজুরেরই তো দিতে এবার নিষেধ ছিল। হুজুরেরই নিষেধ ছিল? বলি জমিগুলো কি হুজুরের না গাঙ্গুলির? বেটা তেঁতুলে বাগদি কোথাকার, একেবারে কাণ্ডজ্ঞান বর্জিত। হুজুরের না হয় ধরলুম নিষেধই ছিল, কিন্তু তোর তো একটা আক্কেল আছে। ওই 10-12 বিঘে ধানের ভাগেতেই বামুনের সারা বছরটি চলবে, এ তো তুই জানিস। তোর ইচ্ছেটা কি, যে ওই কচি ছেলেটাকে নিয়ে না খেয়ে উপোস করে বামুন মরে যাক? ওর সে ভাগের ধান কোথায়? সে তো নায়েব মশাইকে বুঝিয়ে দিয়ে আপনার গোলাতেই তুলে দিয়েছি হুজুর। বেশ করেছ হুজুর। এখন ভালো চাস তো রাত পোহালেই বেবাক ধান গোলা থেকে বার করে ওর ওখানে দিয়ে আসবি, এই বলে দিলুম। বামুনের ধান খাবো আমি? আমার বাবার নামে এখনো বামুনরা দুহাত তুলে আশীর্বাদ করে। দাঁড়াইয়া দাঁড়াইয়া গুরুচরণ সমস্তই শুনিল। এও কি সম্ভব? নরেশ তাহাকে দেখিতে পাইয়া শুনাইয়া শুনাইয়া এসব বলিতেছে, কিন্তু কেন? ভাবিতে ভাবিতে তাহার সর্বশরীর যেন ঝিমঝিম করিতে লাগিল। একে 3 দিন ধরিয়া প্রবল জ্বরভোগ হইতেছে, তাহাতে বলকর তেমন কিছু পথ্যও জোটে নাই। তাহার উপর নানা প্রকার উদ্বেগ ও দুশ্চিন্তা, এবং সর্বোপরি এই অবস্থায় দাশুকে কোলে করিয়া এতটা পথ চলিয়া আসা। গুরুচরণের দেহ অবশ হইয়া আসিতে লাগিল, মাথা ঘুরিয়া পড়িতে লাগিল। এক পা চলিতে গিয়া তেঁতুল গাছের বড় একটা শিকড়ে বাঁধিয়া গুরুচরণ দাশুকে লইয়া সেইখানে পথের উপরই হুমড়ি খাইয়া পড়িয়া গেল। আঘাতটা দাশুকেও খুব লাগিয়াছিল। সে চিৎকার করিয়া কাঁদিয়া উঠিল। দাশুর চিৎকার শুনিয়া নরেশ দ্রুতপদে বাহির হইয়া গাছের তলায় আসিল ও ধুলার উপর হইতে তাহাকে কোলে তুলিয়া লইয়া নানা প্রকারে শান্ত করিবার চেষ্টা করিতে লাগিল। ভুলাইবার জন্য নিজের গলা হইতে কবচ শুদ্ধ সোনার গোটা হাড় ছড়াটি তাহার গলায় পরাইয়া দিয়া বলিল, ছি ভাই, কাঁদতে আছে কি? নানু তোমার কান্না শুনতে পেলে মনে করবে, ছি ছি, দাশু ওই অমন করে কাঁদে। যাহা হোক, দাশু চুপ করিল। গুরুচরণও উঠিয়া দাঁড়াইল। তখন নরেশ বাগানের মালিকে ডাকাইয়া বিষ্টু বাগদিকে বলিল, দুজনকে সঙ্গে নিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসবি। গুরুচরণ তখনও মাতালের মতো টলিতেছিল। কম্পিত হস্তে দাশুর গলা হইতে হাড় ছড়াটি খুলিয়া দিতে গেলে নরেশ বাধা দিয়া বলিয়া উঠিল, আমি যখন পরিয়ে দিয়েছি তখন ও আর কিছুতেই খোলা হতে পারবে না গাঙ্গুলি মশাই। শুধু ওই কবচখানা কাল আমাকে খুলে দিলেই হবে। গৃহে আসিয়া গুরুচরণ আর বসিতে পারিল না, শুইয়া পড়িল। তাহার শরীরের অবস্থা তখন বড়ই খারাপ বোধ হইতেছিল। মধ্যে মধ্যে তাহার বুকে একটা ব্যথা উঠিয়া তাহাকে একেবারে অস্থির করিয়া তুলিতেছিল। দাশুকে বুকে চাপিয়া গুরুচরণ বলিল, ভাইধন। কি ভাইধন? নড়ে বেটার মতলবটা কি বল দেখি। ও ঠিক এবার একটা বড় গোছের বিপদে ফেলবার চেষ্টায় আছে, বুঝেছ ভাইধন? হ্যাঁ ভাইধন। আর এখানে থাকা হলো না ভাই, পালাতে হলো এখান থেকে। ও বেটা ঠিকই, হঠাৎ যে এতটা সদয়, না, ঠিকই ওর একটা কিছু মতলব আছে। আবার বুকের ব্যথাটা বাড়িয়া উঠিল। খানিকক্ষণ চোখ বুঝিয়া চুপ করিয়া থাকিয়া একটু সুস্থ হইয়া বলিল, তোর জন্যেই আমার যত মুশকিল রে ভাই। তোকে নিয়ে পালাই বা কোথা? আমার সব পথ যে তুই ভাই বন্ধ করে আগলে রইলি। তোরা আমার কি কম শত্রুর? আমাকে না হয় সেই মধুবাণীতেই পাঠিয়ে দাও ভাইধন, আমি একলা থাকতে পারবো এখন। ঘুমে তখন দাশুর চোখ জুড়িয়া আসিতেছিল। গুরুচরণ ডাকিল, ভাইধন। সাড়া পাইল না। দাশু গুরুচরণের বুকের উপরই ঘুমাইয়া পড়িয়াছে। গুরুচরণের চক্ষুতে আর সারা রাত নিদ্রা আসিল না। থাকিয়া থাকিয়া নরেশের কথাই কেবল তাহার মনে হইতে লাগিল।
তাহার প্রতি নরেশের হঠাৎ এত দয়া হইল কেন? ও কি সত্যিকারের দয়া? কক্ষনো না। আচ্ছা, বিশ্বাস করেই দেখি না কেন? মানুষকে বিশ্বাস করাই তো ভালো, করেও এসেছি এ পর্যন্ত। না না, ও কি মানুষ? ও যে কালও আমার সঙ্গে, ও কি এক রাত্রের মধ্যে? ওর মতলব আছে। কি মতলব? ঘরে আগুন লাগিয়ে দেবে? পুড়িয়ে মারবে? নিজের গলার হার খুলে দাশুর গলাতেই বা পরিয়ে দেবার মানে কি? চোর বলে মালশুদ্ধ পুলিশের হাতে ধরিয়ে দেবে? তাছাড়া আর কি? ঠিকই তাই, ও সবই পারে। একেবারে মালশুদ্ধ ধরিয়ে দিয়ে জেল খাটাবে। হয়তো আজ রাত্রিতেই থানায় খবর দিয়েছে, ভোর না হতেই দারোগা জমাদার নিয়ে এসে হাজির হবে। না, এ বাড়িতে তো আর থাকা হবে না, কিছুতেই হবে না। এক্ষুনি পালাতে হবে। পালাবই বা কোথা? রাতটার মতো রাধিকার ওখানেই গিয়ে থাকা যাক, তারপর যা হয় হবে। উঠে চলে যেতে পারবো না এইটুকু? পারতেই হবে। তখন রাত্রিও আর বড় বেশি ছিল না। গুরুচরণ ডাকিল, ভাইধন। দাশু তখন কিসের একটা স্বপ্ন দেখিয়া ঠোঁট ফুলাইতেছিল। গুরুচরণ তাহাকে জাগাইয়া তুলিল। হাড়ছড়াটি তাহার গলা হইতে খুলিয়া লইয়া উঠানের জঙ্গলের মধ্যে ছড়িয়া ফেলিয়া দিল। রাঙা কাপড়খানি তখনও দাশুর কোমরে জড়ানো ছিল। গুরুচরণ বলিল, ভাইধন, পালাতে হবে যে ভাই এক্ষুনি। দাশু তাহার কোলে শুধু ঢুলিতে লাগিল। গুরুচরণ কাঁপিতে কাঁপিতে উঠিয়া তাহাকে বুকে করিয়া রাধিকার বাটির উদ্দেশ্যে গৃহ হইতে বাহির হইয়া পড়িল। শিবতলার কাছেই রাধিকার গৃহ। শিবতলা পর্যন্ত কোনো রকমে ধুকিতে ধুকিতে আসিয়া গুরুচরণ আর পারিল না। সেই ব্যথাটা হঠাৎ উঠিয়া তাহার হৃৎপিণ্ডটা যেন টানিয়া ছিঁড়িতে লাগিল। তাহার শ্বাস রুদ্ধ হইয়া আসিবার মতো হইল। সেইখানেই শিবের মন্দিরের সেই বাঁধানো রোয়াকের উপর দাশুকে বুকে করিয়া গুরুচরণ শুইয়া পড়িল। অতি প্রত্যুষে নরেশ বাহির বাটির সম্মুখে পায়চারি করিয়া বেড়াইতেছিল। চাটুর্যে মহাশয় কানে পৈতা জড়াইয়া গাড়ু হাতে করিয়া আসিয়া কহিলেন, বাবাজি, গুরুচরণটা মরে গেল। চমকিত হইয়া নরেশ বলিয়া উঠিল, হ্যাঁ, দেখে এলুম। চিত হয়ে মরে শিবের মন্দিরের রোয়াকে পড়ে রয়েছে, আর ছেলেটা একখানা নতুন রাঙা কাপড় পরে তার বুকে মাথা রেখে ঘুমুচ্ছে। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।